দুর্নীতির দুই মামলায় খালেদা জিয়া সহ 3 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। 4 মার্চ তারেককে সশরীরে হাজিরের নির্দেশ। বেগম খালেদা জিয়ার অনুপস্থিতির কারণ যে দরখাস্তটা একজন দিয়েছিলেন সেটাকে নামঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দিয়েছেন। তার পক্ষে সময় প্রার্থনা করার পরেও সেটা ন্যায় বিচারে পরিপন্থী, অতএব আপনি সেটা প্রত্যাহার করেন। মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে 10 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। বিকেলে শুনানি। বিডিআর বিদ্রোহের 6 বছর পরও দোষীদের শাস্তি কার্যকর না হওয়ায় ক্ষোভ নিহতদের স্বজনদের। ঝুলে আছে বিস্ফোরক মামলার বিচার। এবং বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে নির্যাতনের বিচার হচ্ছে না। 160টি দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে অ্যামনেস্টির প্রতিবেদন। আমন্ত্রণ নিউজ 24-এ আপনাদের সাথে আছে আমি শান্তা শার্লিন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 3 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। রাজধানীর বকশীবাজারে অস্থায়ী বিশেষ আদালত আজ তাদের জামিন বাতিল করে এই পরোয়ানা জারি করেন। একই সাথে মামলার অন্যতম আসামি তারেক রহমানকে আগামী 4 মার্চ সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে গ্রেফতারি পরোয়ানা গুলশান, রমনা ও ক্যান্টনমেন্ট থানায় পাঠানো হয়েছে। জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের আগ থেকেই জামিনে ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অভিযোগ গঠনের পর সাক্ষ্য নেওয়া শুরু হলেও বারবারই এটি পেছানোর আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। মাঝে পরিবর্তন হয় বিচারকের। বকশীবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বুধবার সাক্ষ্য নেয়ার তারিখ ছিল, কিন্তু সকালে মামলার কার্যক্রম শুরু হলে এই দুই মামলার দুটি আবেদন উচ্চ আদালতের শুনানির অপেক্ষায় আছে এমন যুক্তিতে আবারও সাক্ষ্য গ্রহণ পেছানোর আবেদন করা হয়। এর বিরোধিতা করেন দুদকের আইনজীবী, আবেদন করেন আইনগত ব্যবস্থা নেয়ার। শুনানি শেষে আদালত বলেন, মামলার 63 কার্যদিবসে মাত্র 7 দিন হাজির ছিলেন বেগম খালেদা জিয়া। আর বুধবার সাক্ষ্য নেয়ার তারিখ থাকলেও আদালতে নেই সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ। তাই ন্যায় বিচারের স্বার্থে মামলার দুটি দ্রুত নিষ্পত্তির জন্য বিএনপি চেয়ারপারসন সহ 3 জনেরই জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো। যেহেতু তার পক্ষে দায়িত্ব নিয়ে কেউ মামলা পরিচালনা করার জন্য কোন সিনিয়র আইনজীবী অত্র আদালতে আসেনও নাই এবং দরখাস্তও দাখিল করেন নাই, সেহেতু বেগম খালেদা জিয়ার অনুপস্থিতির কারণ যে দরখাস্তটা একজন দিয়েছিলেন সেটাকে নামঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দিয়েছে। গ্রেফতারি পরোয়ানা জারি হলেও সাক্ষ্য নেওয়া অব্যাহত থাকে। সাক্ষ্য শেষ করেন মামলার বাদী হারুনা রশিদ। এরপর গ্রেফতারি পরোয়ানার প্রত্যাহারে বেগম জিয়ার আইনজীবীরা আবেদন করলেও সেটি খারিজ করে দেন আদালত। বর্তমান সরকারের বিভিন্ন সংগঠন তার জীবনের উপরকে হুমকি দিচ্ছে, তাই তার পক্ষে নিরাপত্তার কারণে তিনি আসতে পারেননি। তাই তার বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা যারা দিয়েছেন তার পক্ষে সময় প্রার্থনা করার পরেও সেটা ন্যায় বিচারে পরিপন্থী। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার অপর আসামি তারেক রহমানকে আদালতে হাজিরে আবেদন করেন দুদকের আইনজীবী। এতে মামলার পরবর্তী ধার্য তারিখ 4 মার্চ তারেক রহমানকে হাজির হওয়ার নির্দেশ দেন আদালত। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। গুলশান কার্যালয়ের সামনে এই মুহূর্তে আছেন সহকর্মী মহসিনুর রহমান বাদল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাদল, আমরা জানি যে এরই মধ্যে গ্রেফতারি পরোয়ানা ক্যান্টনমেন্ট এবং গুলশান থানায় পাঠানো হয়েছে, তো এখন পরবর্তী আইনি পদক্ষেপ কি হতে পারে এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের পক্ষ থেকে কিছু কি জানানো হয়েছে? শান্তা, সকাল থেকে আমি এখানে আছি। মূলত এই বিষয়টি গুলশান কার্যালয়ের ভেতরে যারা আছেন তারা জানার পরও আসলে আমাদেরকে তারা নিশ্চিত করে কিছু বলেননি। আমি প্রেস সচিবের সাথে কথা বলেছি, প্রেস উইংয়ের অন্যান্য সদস্যদের সাথে কথা বলেছি এবং তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে দল হয়তোবা পরবর্তীতে কোনো যদি সিদ্ধান্ত নিয়ে থাকে সেটা তারা পরবর্তীতে জানাবেন, কিন্তু এখনো পর্যন্ত দলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া বা কোনো সিদ্ধান্ত আমাদেরকে জানানো হয়নি। আর এখনো পর্যন্ত আসলে গ্রেফতারি ওয়ারেন্ট জারি হওয়ার পর থেকে এই গুলশান কার্যালয়ের সামনে বা আশেপাশে কিন্তু পুলিশের যে তৎপরতা সেটা কিন্তু খুব একটা আমাদের চোখে পড়েনি। শুধুমাত্র যারা নিয়মিত এখানে পাহারা দিয়ে থাকেন বা নিরাপত্তার দায়িত্বে থাকেন তারাই শুধুমাত্র আছেন এবং সাদা পোশাকের পুলিশ যারা থাকেন তারা কিন্তু আছেন। তো এছাড়া কিন্তু এখানে মোটামুটি বলা চলে যে একেবারে স্বাভাবিক অবস্থায় রয়েছে। এ হচ্ছে সর্বশেষ অবস্থা। শান্তা।
বাদলকে ধন্যবাদ। গুলশান কার্যালয়ের সামনে থেকে যোগ দিয়েছিলেন আমাদের সাথে মহসিনুর রহমান বাদল। এদিকে বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রাজনৈতিক প্রতিহিংসা নয়। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপি চেয়ারপারসনকে তিনি বিষয়টি আইনগতভাবে মোকাবেলার পরামর্শ দেন। এটা ওনার নামে একটা মামলা দেওয়া হয়েছে, ওনার এই মামলাটা মোকাবিলা করা উচিত, এটি তো আমি মনে করি। আর একটা জিনিস আপনারা জানেন, উনি কোনো কিছুই তো কেয়ার করেন না। আমরা প্রতিহিংসায় রাজনীতিতে বিশ্বাস করি না। এটা আইন তার নিজস্ব গতিতে চলবে এবং আইনগতভাবে যেভাবে ব্যবস্থা নেওয়া দরকার সেটা আইনগতভাবে নেওয়া হবে। অন্য প্রসঙ্গ, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার 10 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। আজ বিকেলে তাকে আদালতে তোলা হবে। 3টায় এ বিষয়ে শুনানির কথা রয়েছে। সশস্ত্র বাহিনীকে উস্কে দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে গতকাল সন্ধ্যায় রাজধানীর গুলশান থানায় এই মামলা হয়। এই মামলায় তাকে গ্রেফতার দেখায় র্যাব, পরে নিয়ে যাওয়া হয় গোয়েন্দা পুলিশ কার্যালয়ে। মাহমুদুর রহমান মান্নাকে বনানীতে তার ভাতিজির বাসা থেকে মঙ্গলবার ভোর রাতে ধরে নিয়ে যায় সাদা পোশাকধারী কিছু লোক। সকালে গণমাধ্যমের কাছে তার পরিবার জানায়, গোয়েন্দা পুলিশ আটক করেছে মান্নাকে। তবে সারাদিন পরিবারের এই অভিযোগ অস্বীকার করে গোয়েন্দা পুলিশের মুখপাত্র। পরিবারের পক্ষ থেকে জিডি করা হয় বনানী থানায়। প্রায় 21 ঘন্টা পর গেল রাতে খবর আসে মান্নাকে আটক করেছে র্যাব। গ্রেফতার দেখানো হয়েছে সশস্ত্র বাহিনীকে উস্কে দেওয়ার অভিযোগে প্যানেল কোডের 131 নম্বর ধারায় করা মামলায়। ডিবিতে আছেন, ওই ডিবিতে গেলে মানে কালকে সকালে যান, গেলে কোর্টে নেওয়া হবে, ওইখান থেকেই তাকে কোর্টে নেওয়া হবে। হ্যাঁ বলছে একটা মামলা হয়েছে। তবে এ নিয়ে রাতে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। বুধবার সকালে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয় মান্নাকে গ্রেফতারের বিষয়টি। গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার জানিয়েছেন, মান্নাকে জিজ্ঞাসাবাদের জন্য তারা 10 দিনের রিমান্ড চাইবেন। তাকে মূলত সশস্ত্র বাহিনীকে উস্কানি প্রদানের মাধ্যমে একটা আইনানুগ সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ, এই অভিযোগেই মূলত পেনাল কোডের 131 ধারায় মামলা হয়েছে। এই মুহূর্তে আসলে দরকারটা হলো, সম্প্রতি সাদেক হোসেন খোকা ও অজ্ঞাত এক ব্যক্তির সাথে মাহমুদুর রহমান মান্নার কথোপকথন ফাঁস হয় বেশ কয়েকটি ওয়েবসাইটে। আপনি কথা বলে দেখেন আপনার কি চান। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। সীমিত ভূমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিল্পায়নের নামে যাতে কৃষি জমি কমে না যায় সে ব্যাপারেও সজাগ থাকার নির্দেশ দেন তিনি। জাতীয় ভূমি ব্যবহার কমিটির সভায় এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এর আগে চলমান সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবহন মালিকদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন তিনি। হরতাল অবরোধে সহিংসতা চলছে প্রায় 2 মাস ধরে, যার বড় শিকার পরিবহন খাত। আগেই ঘোষণা দেওয়া হয়েছিল সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবহন মালিকদের দেওয়া হবে ক্ষতিপূরণ। এরই অংশ হিসেবে মালিকদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 146 জন মালিকের হাতে তুলে দেন 4,20,65,000 টাকার চেক। সর্বনিম্ন 1.5 লাখ টাকা থেকে সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত পান ক্ষতিগ্রস্ত পরিবহন মালিকরা। এরপর প্রধানমন্ত্রী অংশ নেন জাতীয় ভূমি ব্যবহার কমিটির সভায়। সমালোচনা করেন হরতাল অবরোধের নামে সহিংসতার। এটা কখনোই গ্রহণযোগ্য না যে মানুষকে এভাবে পুড়িয়ে মারা, মানুষের এভাবে ক্ষতি করা, বাসে চলন্ত বাসে আগুন দেওয়া, ট্রেনে আগুন দেওয়া, সিএনজিতে আগুন দেওয়া, গাড়িতে পেট্রোল বোমা মারা, এভাবে পেট্রোল বোমা মেরে মানুষ মারা, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। প্রধানমন্ত্রী তাগিদ দেন সীমিত ভূমির সর্বোচ্চ ব্যবহারের জন্য পরিকল্পিত ব্যবহার নিশ্চিতের। তবে শিল্পায়নের নামে যেন কৃষি জমি কমে না যায় তা নিশ্চিতের আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমাদের ভূমি ব্যবহার অত্যন্ত পরিকল্পিতভাবে করতে হবে, কারণ ভূমি ব্যবহারটা যত বেশি আমরা পরিকল্পিতভাবে করতে পারবো তাহলে আমরা আমাদের এই সীমিত সম্পদ নিয়েও আমরা মানুষের জানমালের উন্নতি করতে পারবো, জীবনযাত্রার উন্নতি করতে পারবো। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। শ্রদ্ধায় স্মরণ করা হলো 2009 সালে বিডিআর বিদ্রোহে নিহত সেনা সদস্যদের। সকালে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে নিহতদের সমাধিতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জানানো হয়। এরপর একে একে শ্রদ্ধা জানান 3 বাহিনী প্রধান, বিজিবি মহাপরিচালক ও নিহতদের পরিবারের সদস্যরা। বিদ্রোহের 6 বছর পরও দোষীদের শাস্তি কার্যকর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বজনরা। বিজিবি মহাপরিচালকও চান রায় দ্রুত কার্যকর হোক।
6 বছর আগের এই দিনে সকালবেলায় পিলখানা প্রকম্পিত হয়েছিল অস্ত্রের ঝনঝনানিতে। 57 জন সেনা কর্মকর্তা সহ মোট 74 জন নিহত হয়েছিল সেদিনের সেই হত্যাযজ্ঞে। প্রিয় স্বজন, বাবা মা, নিকটাত্মীয় আর সন্তান এখনো খুঁজে ফেরে জীবন থেকে হঠাৎ হারিয়ে যাওয়া সেই প্রিয় মানুষকে। সেসব বীরদের স্মরণে পরিবারের সদস্যদের এই শ্রদ্ধা নিবেদন বনানী সামরিক গুরুস্থানে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন তাদের প্রতিনিধিগণ। শ্রদ্ধা নিবেদন করেন 3 বাহিনী প্রধান ও বিজিবি মহাপরিচালক। সাবেক সেনাপ্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান HM এরশাদও শ্রদ্ধা জানান এ সময়। স্বজনহারা শোকস্তব্ধ পরিবারের সদস্যদের দাবি অনতিবিলম্বে কার্যকর করা হোক ঘটনায় দোষীদের সাজা। বিচারটা আমরা চাই যে যেন ভালোভাবে হয়, বাংলাদেশে যেন আর কখনো এরকম হত্যাযজ্ঞ সৃষ্টি না হয়। যারা মাস্টারমাইন্ডের পিছনে যারা পরিকল্পনায় ছিলেন, যারা ফিল্ডে যারা কাজ করে, যারা এটা যারা করেছেন সবারই বিচার হওয়া উচিত। বিডিআরের পরিবর্তে বাহিনীটির নাম এখন বর্ডার গার্ড অব বাংলাদেশ বা বিজিবি। মামলার রায় দ্রুত বাস্তবায়নের দাবি সংস্থাটির মহাপরিচালকের। যেভাবে প্রোগ্রেস হচ্ছে, আমি আশাবাদী যে যাদের ফাঁসি হয়েছে তাদের হিয়ারিংটা কমপ্লিট হয়ে শীঘ্রই হবে। ডেফিনেটলি আমরা প্রত্যাশা করে থাকব যতদিন পর্যন্ত যাদের ফাঁসি হয়েছে তাদের ফাঁসিটা কার্যকর না হবে। 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারির ঘটনার ক্ষত এখনো কাটিয়ে ওঠা সম্ভব হয়নি পরিবারগুলোর। এমন ঘটনা পুনরাবৃত্তি রোধে সবাইকে সজাগ এবং সতর্ক থাকার আকুতি পরিবারগুলোর কণ্ঠে। হাসান শুভ্র, চ্যানেল 24, ঢাকা। বিডিআর বিদ্রোহে হত্যা মামলার বিচার শেষ হলেও ঝুলে আছে বিস্ফোরক আইনে করা মামলার কার্যক্রম। হত্যা মামলার রায়ের পর গেল 16 মাসে মাত্র একদিন চলেছে বিস্ফোরক মামলার কাজ। ফলে হত্যা মামলায় যারা খালাস পেয়েছেন তারা জামিন আবেদন করতে পারছেন না, এমনই অভিযোগ আসামি পক্ষের আইনজীবী। তবে রাষ্ট্রপক্ষ বলছে নিরাপত্তার কারণে মামলার কার্যক্রম শুরু হতে দেরি হয়েছে। আশিকিন প্রেসের রিপোর্টে দেখুন বিস্তারিত। 2009 সালের 25 ফেব্রুয়ারি 6 বছর আগের সেই সকাল প্রকম্পিত হয়েছিল অস্ত্রের হুঙ্কারে। কিছু বিপথগামী সীমান্ত প্রহরীর নির্বিচার নির্মমতায় প্রাণ হারান 57 সেনা কর্মকর্তা সহ 74 জন। দেশ কাঁপানো ওই ঘটনায় হত্যা মামলা আর বিস্ফোরক আইনে আরেকটি মামলা দায়ের করে পুলিশ। 2013 সালের নভেম্বরে বিচারিক আদালতে হত্যা মামলার বিচার কাজ শেষ হয়। হত্যা মামলার বিচার কাজ শেষ হলেও এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে বিস্ফোরক মামলাটি। 2013 সালের নভেম্বরে হত্যা মামলার রায়ের পর মাত্র একবার চলেছে বিস্ফোরক মামলাটির বিচার কাজ। এ কারণে যারা খালাস পেয়েছেন তাদের ভাগ্যে এখনো ঝুলে আছে কারাকাষ্ঠ। এই মামলায় 277 জন আসামি হত্যা মামলায় খালাসপ্রাপ্ত হয়েছিল। এই একটা বিস্ফোরক মামলা থাকার কারণে এই আসামিগুলো বেরোতে পারতেছে না। আদালত না বসার কারণে আমরা আসামির পক্ষে জামিনের আবেদনও করতে পারছি না। তাদের বিরুদ্ধে আপনার সিজার লিস্ট রয়েছে, জব্দ তালিকা রয়েছে, এক্সপার্ট ওপিনিয়ন আছে। সুতরাং সেই আলোকে আমরা মনে করি যে তারা সর্বোচ্চ শাস্তি পাবেন। অবকাঠামো নির্মাণ আর নিরাপত্তার কারণে বিস্ফোরক আইনে দায়ের করা 6 বছর আগের সেই মামলার বিচার চলতে দেরি হচ্ছে বলে বক্তব্য রাষ্ট্রপক্ষের। নিরাপত্তাজনিত সকল ব্যবস্থা গ্রহণ করার পরে আমরা এই মামলা 26 জন সাক্ষীর কার্যক্রম শুরু করেছি। আমরা আশা করছি এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্টের মামলার বিচার আমরা অতি দ্রুত শেষ করতে পারবো। বাদীর সাক্ষীকে জেরা করার জন্য ধার্য আছে, জানুয়ারি মাসে ছিল, ফেব্রুয়ারি মাসে ছিল এবং মার্চ মাসে তারিখ আছে। বাদী আসে না এবং আসামি না আসার কারণে বাদী পক্ষকে আমরা জেরা করতে পারছি। একই ঘটনায় দুটি মামলা হলেও একই সাথে কেন চলল না দুই মামলার বিচার কাজ? এমন প্রশ্নের জবাবে পাল্টাপাল্টি বক্তব্য দিলেন দুই পক্ষের আইনজীবী। হত্যা মামলা যখন বিচার হয় তখন আমরা আবেদন করেছি, নিবেদন করেছি মাননীয় আদালত আমাদের দুইটা মামলা একত্রে বিচার করেন। একই সাক্ষী একসাথে বিচার শেষ হয়ে যাবে, কিন্তু সেই কারণ সেই সময় রাষ্ট্রপক্ষ আমাদের চাপে মাত্র 26 জন সাক্ষী নিয়েছিল, আর সাক্ষী আনে নাই। আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এই মামলার কার্যক্রম স্থগিত হয়। তারা প্রথমে হত্যা মামলা শেষ করে এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্টের মামলাটা নিষ্পত্তি করার জন্য মাননীয় আদালতে আবেদন করেছিলেন। অবশ্য হত্যা মামলার রায় ঘোষিত হলেও চূড়ান্ত নিষ্পত্তির বাকি এখনো। উচ্চ আদালতে হত্যা মামলার রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি শুরু হয়েছে বেশ কিছুদিন আগে। আশাকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে নির্যাতনের বিচার হচ্ছে না। বাংলাদেশ সহ বিশ্বের 160টি দেশে 2014 সালের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্য দিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
বিশ্বজুড়ে মানবাধিকার পরিস্থিতির নাজুক অবস্থায় উদ্বেগ উঠে এসেছে যুক্তরাজ্য ভিত্তিক এই সংস্থার প্রতিবেদনে। লন্ডন ভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এই প্রতিবেদনে 2014 বৈশ্বিক মানবাধিকার পরিস্থিতি তুলে ধরা হয়েছে। এর বাংলাদেশ অংশে বলা হয়েছে 2014 সালের 5 জানুয়ারির নির্বাচনী সহিংসতায় শতাধিক মানুষ প্রাণ হারায়, কিন্তু এর কোনোটিরই বিচার হয়নি। প্রতিবেদনে গুম, মত প্রকাশের স্বাধীনতা, নারী ও মেয়ে শিশুর ওপর নির্যাতন, শ্রমিক অধিকারের মতো বিষয়গুলো উঠে এসেছে। অ্যামনেস্টি বলছে 2014 সালে বাংলাদেশে গুম হওয়া মানুষের সঠিক সংখ্যা না জানা গেলেও এই সংখ্যা অন্তত 80। সরকারি নথিতে 2012 থেকে 2014 সালের মধ্যে গুম হওয়া 20 জনের পরিচয় মিলেছে, যার মধ্যে 9 জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নির্যাতনের কারণে 2014 জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত পুলিশের হেফাজতে অন্তত 9 জনের মৃত্যু হয়। এছাড়া পুলিশি হেফাজতে নিয়ে আটক ব্যক্তিদের পেটানো, ঝুলিয়ে রাখা, বৈদ্যুতিক শক দেওয়ার মতো নির্যাতনেরও অভিযোগ করেছে অ্যামনেস্টি। তবে নারায়ণগঞ্জে আলোচিত 7 খুনের ঘটনায় র্যাবের 17 সদস্যকে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়াকে স্বাগত জানানো হয়েছে প্রতিবেদনে। বিভিন্ন কারখানায় শ্রমিকদের কাজের পরিবেশ এখনো নিরাপদ নয় বলেও উল্লেখ করা হয়েছে অ্যামনেস্টির ওই প্রতিবেদনে। রওনক জাহান, চ্যানেল 24। ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন বাংলাদেশের বিভিন্ন মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা। সকালে রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়নের কার্যালয়ে এই বৈঠক হয়। বৈঠক শেষে জানানো হয়, দেশের মানবাধিকার পরিস্থিতি, বেসরকারি সংস্থার জন্য নতুন আইন, গণমাধ্যমের স্বাধীনতা সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে। আমরা যেটা বলেছি যে এনজিও আইন নিয়ে আমরা সরকারের সাথে আলাপ আলোচনা করছি। আমাদের কিছু কনসার্ন আছে, সরকার আমাদেরকে বলেছে সেগুলো সরকার ইন ডিউ কোর্স বিবেচনা করবে। আর যে পরিস্থিতিটা আছে, এই পরিস্থিতিটা সকলের জন্যই আসলে অস্বস্তিকর এবং উদ্বেগজনক, এবং এটার একটা দ্রুত সুরাহা হওয়া দরকার। দর্শক, আগেই জানিয়েছিলাম যে দুর্নীতির 2টি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 3 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এরই মধ্যে গ্রেফতারি পরোয়ানা গুলশান, রমনা ও ক্যান্টনমেন্ট থানায় পাঠানো হয়েছে বলেও শোনা যাচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে গুলশান থানা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ফয়সাল হোসেন। ফয়সাল, এ বিষয়ে গ্রেফতারি পরোয়ানা কি থানায় পৌঁছেছে? এ সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? হ্যাঁ, আমি আসলে এই মুহূর্তে গুলশান থানার বাইরে অবস্থান করছি। কিছুক্ষণ আগেই আমি থানার ভেতরে এখানকার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাদের যেটা জানিয়েছেন যে এখন পর্যন্ত কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা তাদের কাছে এসে পৌঁছাননি। আর তিনি আমাকে আরো যেটি জানিয়েছেন যে যেহেতু আজকে সকালবেলায় এই গ্রেপ্তারি পরোয়ানাটা কিন্তু আদালত থেকে মানে আদেশ দেওয়া হয়েছে, তো এটার এই আদেশ দেওয়ার পরে যে প্রক্রিয়াগুলো আছে প্রক্রিয়া সম্পন্ন করার পরই হয়তো তাদের কাছে পরোয়ানাটি আসবে। এছাড়াও বিভিন্ন সকাল থেকে কিন্তু বিভিন্ন ধরনের মানে কথা উঠেছে যে একবার রমনা থানার কথা বলা হচ্ছে এবং ক্যান্টনমেন্ট থানার কথাও বলা হয়েছে যে এইসব থানায় গ্রেপ্তার পরোয়ানা জারি হতে পারে। তো এইসব থানার যেসব ভারপ্রাপ্ত কর্মকর্তারা আছে তাদের সাথেও আমার কথা হয়েছে। তারা যেটি জানিয়েছে যে তাদের থানাগুলোতে কিন্তু কোনো ধরনের গ্রেপ্তারি পরোয়ানা যায়নি। আর গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যেটি জানিয়েছে, আপনাকে বললাম যে এই পরোয়ানাটা যদি এই থানায়ও জারি হয় সেটি এত দ্রুত সময়ের মধ্যে হবে না, সেটির প্রক্রিয়া আছে এবং প্রক্রিয়াটি শেষ হলেই মূলত তাদের কাছে গ্রেপ্তার পরোয়ানা আসবে। তবে এখন পর্যন্ত কোনো ধরনের গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে কোনো লিখিত বা মৌখিক কোনো ধরনের আদেশ বা নির্দেশ যেটাই বলেন সেটা থানায় এই পর্যন্ত আসেনি। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। গুলশান থানা থেকে যোগ দিচ্ছিলেন আমাদের সাথে ফয়সাল হোসেন। এবার বিএসবি ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের সৌজন্যে বিশ্বকাপ ক্রিকেটের খবর। বিশ্বকাপে এগিয়ে যাওয়ার পথে কাল বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ শ্রীলঙ্কা। আজ ব্যাটিং অনুশীলন করেছেন মুশফিক। তার খেলা নিয়ে অনিশ্চয়তা কাটলেও কিপিং করা নিয়ে রয়েছে বাদল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাদল, আমরা জানি যে এরই মধ্যে গ্রেফতারি পরোয়ানা ক্যান্টনমেন্ট এবং গুলশান থানায় পাঠানো হয়েছে, তো এখন পরবর্তী আইনি পদক্ষেপ কি হতে পারে? এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের পক্ষ থেকে কিছু কি জানানো হয়েছে?
শান্তা, সকাল থেকে আমি এখানে আছি। মূলত এই বিষয়টি গুলশান কার্যালয়ের ভেতরে যারা আছেন তারা জানার পরও আসলে আমাদেরকে তারা নিশ্চিত করে কিছু বলেননি। আমি প্রেস সচিবের সাথে কথা বলেছি, প্রেস উইং এর অন্যান্য সদস্যদের সাথে কথা বলেছি এবং তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে দল হয়তোবা পরবর্তীতে কোনো যদি সিদ্ধান্ত নিয়ে থাকে সেটা তারা পরবর্তীতে জানাবেন, কিন্তু এখনো পর্যন্ত দলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া বা কোনো সিদ্ধান্ত আমাদেরকে জানানো হয়নি। আর এখনো পর্যন্ত আসলে গ্রেফতারি ওয়ারেন্ট জারি হওয়ার পর থেকে এই গুলশান কার্যালয়ের সামনে বা আশেপাশে কিন্তু পুলিশের যে তৎপরতা সেটা কিন্তু খুব একটা আমাদের চোখে পড়েনি। শুধুমাত্র যারা নিয়মিত এখানে পাহারা দিয়ে থাকেন বা নিরাপত্তার দায়িত্বে থাকেন তারাই শুধুমাত্র আছেন এবং সাদা পোশাকের পুলিশ যারা থাকেন তারা কিন্তু আছেন। তো এছাড়া কিন্তু এখানে মোটামুটি বলা চলে যে একেবারে স্বাভাবিক অবস্থায় রয়েছে। এ হচ্ছে সর্বশেষ অবস্থা। শান্তা। বাদলকে ধন্যবাদ। গুলশান কার্যালয়ের সামনে থেকে যোগ দিয়েছিলেন আমাদের সাথে মহসিনুর রহমান বাদল। এদিকে বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রাজনৈতিক প্রতিহিংসা নয়। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপি চেয়ারপারসনকে তিনি বিষয়টি আইনগতভাবে মোকাবেলার পরামর্শ দেন। জানান তিন বাহিনী প্রধান, বিজিবি মহাপরিচালক ও নিহতদের পরিবারের সদস্যরা। বিদ্রোহের ৬ বছর পরও দোষীদের শাস্তি কার্যকর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বজনরা। বিজিবি মহাপরিচালকও চান রায় দ্রুত কার্যকর হোক। ৬ বছর আগের এই দিনে সকালবেলায় পিলখানা প্রকম্পিত হয়েছিল অস্ত্রের ঝনঝনানিতে। ৫৭ জন সেনা কর্মকর্তা সহ মোট ৭৪ জন নিহত হয়েছিল সেদিনের সেই হত্যাযজ্ঞে। প্রিয় স্বজন, বাবা মা, নিকটাত্মীয় আর সন্তান এখনো খুঁজে ফেরে জীবন থেকে হঠাৎ হারিয়ে যাওয়া সেই প্রিয় মানুষকে। সেসব বীরদের স্মরণে পরিবারের সদস্যদের এই শ্রদ্ধা নিবেদন বনানী সামরিক গোরস্থানে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন তাদের প্রতিনিধিগণ। শ্রদ্ধা নিবেদন করেন তিন বাহিনী প্রধান ও বিজিবি মহাপরিচালক। সাবেক সেনাপ্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান HM এরশাদও শ্রদ্ধা জানান এ সময়। স্বজনহারা শোকস্তব্ধ পরিবারের সদস্যদের দাবি, অনতিবিলম্বে কার্যকর করা হোক ঘটনায় দোষীদের সাজা। বিচারটা আমরা চাই যে যেন ভালোভাবে হয়, বাংলাদেশে যেন আর কখনো এরকম হত্যাযজ্ঞ সৃষ্টি না হয়। যারা মাস্টার মাইন্ডের পিছনে যারা পরিকল্পনায় ছিলেন, যারা ফিল্ডে যারা কাজ করে, যারা এটা করিয়েছেন, যারা করেছেন, সবারই বিচার হওয়া উচিত। বিডিআরের পরিবর্তে বাহিনীটির নাম এখন বর্ডার গার্ড অব বাংলাদেশ বা বিজিবি। মামলার রায় দ্রুত বাস্তবায়নের দাবি সংস্থাটির মহাপরিচালকের। যেভাবে প্রোগ্রেস হচ্ছে আমি আশা। এর বিরোধিতা করেন দুদকের আইনজীবী, আবেদন করেন আইনগত ব্যবস্থা নেয়ার। শুনানি শেষে আদালত বলেন, মামলার ৬৩ কার্যদিবসে মাত্র ৭ দিন হাজির ছিলেন বেগম খালেদা জিয়া। আর বুধবার সাক্ষ্য নেয়ার তারিখ থাকলেও আদালতে নেই সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ। তাই ন্যায় বিচারের স্বার্থে মামলার দুটি দ্রুত নিষ্পত্তির জন্য বিএনপি চেয়ারপারসন সহ ৩ জনেরই জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো। যেহেতু তার পক্ষে দায়িত্ব নিয়ে কেউ মামলা পরিচালনা করার জন্য কোন সিনিয়র আইনজীবী অত্র আদালতে আসেনও নাই এবং দরখাস্তও দাখিল করেন নাই, সেহেতু বেগম খালেদা জিয়ার অনুপস্থিতির কারণ যে দরখাস্তটা একজন দিয়েছিলেন সেটাকে নামঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দিয়েছে। গ্রেফতারি পরোয়ানা জারি হলেও সাক্ষ্য নেওয়া অব্যাহত থাকে। সাক্ষ্য শেষ করেন মামলার বাদী হারুনার রশিদ। এরপর গ্রেফতারি পরোয়ানার প্রত্যাহারে বেগম জিয়ার আইনজীবীরা আবেদন করলেও সেটি খারিজ করে দেন আদালত। বর্তমান সরকারের বিভিন্ন সংগঠন তার জীবনের উপরকে হুমকি দিচ্ছে, তাই তার পক্ষে নিরাপত্তার কারণে তিনি আসতে পারেননি। তাই তার বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা যারা দিয়েছেন তার পক্ষে সময় প্রার্থনা করার পরেও সেটা ন্যায় বিচারে পরিপন্থী। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার অপর আসামি তারেক রহমানকে আদালতে হাজিরে আবেদন করেন দুদকের আইনজীবী। এতে মামলার পরবর্তী ধার্য তারিখ ৪ মার্চ তারেক রহমানকে হাজির হওয়ার নির্দেশ দেন আদালত। আজ তাদের জামিন বাতিল করে এই পরোয়ানা জারি করেন। একই সাথে মামলার অন্যতম আসামি তারেক রহমানকে আগামী ৪ মার্চ সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে গ্রেফতারি পরোয়ানা গুলশান, রমনা ও ক্যান্টনমেন্ট থানায় পাঠানো হয়েছে। জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের আগ থেকেই জামিনে ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অভিযোগ গঠনের পর সাক্ষ্য নেওয়া শুরু হলেও বারবারই এটি পেছানোর আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। মাঝে পরিবর্তন হয় বিচারকের।
বকশীবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বুধবার সাক্ষ্য নেয়ার তারিখ ছিল, কিন্তু সকালে মামলার কার্যক্রম শুরু হলে এই দুই মামলার দুটি আবেদন উচ্চ আদালতের শুনানির অপেক্ষায় আছে এমন যুক্তিতে আবারও সাক্ষ্য গ্রহণ পেছানোর আবেদন করা হয়। এর বিরোধিতা করেন দুদকের আইনজীবী, আবেদন করেন আইনগত ব্যবস্থা নেয়ার। শুনানি শেষে আদালত বলেন, মামলার ৬৩ কার্যদিবসে মাত্র ৭ দিন হাজির ছিলেন বেগম খালেদা জিয়া। আর বুধবার সাক্ষ্য নেয়ার তারিখ থাকলেও আদালতে নেই সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ। তাই ন্যায় বিচারের স্বার্থে মামলার দুটি দ্রুত নিষ্পত্তির জন্য বিএনপি চেয়ারপারসন সহ ৩ জনেরই জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো। যেহেতু তার পক্ষে দায়িত্ব নিয়ে কেউ মামলা পরিচালনা করার জন্য কোন সিনিয়র আইনজীবী অত্র আদালতে আসেনও নাই এবং দরখাস্ত ঠিক সংখ্যা না জানা গেলেও এই সংখ্যা অন্তত ৮০। সরকারি নথিতে ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে গুম হওয়া ২০ জনের পরিচয় মিলেছে, যার মধ্যে ৯ জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নির্যাতনের কারণে ২০১৪ জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত পুলিশের হেফাজতে অন্তত ৯ জনের মৃত্যু হয়। এছাড়া পুলিশি হেফাজতে নিয়ে আটক ব্যক্তিদের পেটানো, ঝুলিয়ে রাখা, বৈদ্যুতিক শক দেওয়ার মতো নির্যাতনেরও অভিযোগ করেছে অ্যামনেস্টি। তবে নারায়ণগঞ্জে আলোচিত ৭ খুনের ঘটনায় র্যাবের ১৭ সদস্যকে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়াকে স্বাগত জানানো হয়েছে প্রতিবেদনে। বিভিন্ন কারখানায় শ্রমিকদের কাজের পরিবেশ এখনো নিরাপদ নয় বলেও উল্লেখ করা হয়েছে অ্যামনেস্টির ওই প্রতিবেদনে। রওনক জাহান, চ্যানেল 24। ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন বাংলাদেশের বিভিন্ন মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা। সকালে রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়নের কার্যালয়ে এই বৈঠক হয়। বৈঠক শেষে জানানো হয়, দেশের মানবাধিকার পরিস্থিতি, বেসরকারি সংস্থার জন্য নতুন আইন, গণমাধ্যমের স্বাধীনতা সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে। আমরা যেটা বলেছি যে এনজিও আইন নিয়ে আমরা সরকারের সাথে আলাপ আলোচনা করছি। আমাদের কিছু কনসার্ন আছে, সরকার আমাদেরকে বলেছে সেগুলো সরকার ইন ডিউ কোর্স বিবেচনা করবে। আর যে পরিস্থিতিটা আছে, এই পরিস্থিতিটা সকলের জন্যই আসলে অস্বস্তিকর এবং উদ্বেগজনক, এবং এটার একটা আইনে দায়ের করা ৬ বছর আগের সেই মামলার বিচার চলতে দেরি হচ্ছে বলে বক্তব্য রাষ্ট্রপক্ষের। নিরাপত্তাজনিত সকল ব্যবস্থা গ্রহণ করার পরে আমরা এই মামলা ২৬ জন সাক্ষীর কার্যক্রম শুরু করেছি। আমরা আশা করছি এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্টের মামলার বিচার আমরা অতি দ্রুত শেষ করতে পারবো। বাদীর সাক্ষীকে জেরা করার জন্য ধার্য আছে, জানুয়ারি মাসে ছিল, ফেব্রুয়ারি মাসে ছিল এবং মার্চ মাসে তারিখ আছে। বাদী আসে না এবং আসামি না আসার কারণে বাদী পক্ষকে আমরা জেরা করতে পারছি। একই ঘটনায় দুটি মামলা হলেও একই সাথে কেন চলল না দুই মামলার বিচার কাজ? এমন প্রশ্নের জবাবে পাল্টাপাল্টি বক্তব্য দিলেন দুই পক্ষের আইনজীবী। হত্যা মামলা যখন বিচার হয় তখন আমরা আবেদন করেছি, নিবেদন করেছি, মাননীয় আদালত আমাদের দুইটা মামলা একত্রে বিচার করেন। একই সাক্ষী একসাথে বিচার শেষ হয়ে যাবে, কিন্তু সেই কারণ সেই সময় রাষ্ট্রপক্ষ আমাদের চাপে মাত্র ২৬ জন সাক্ষী নিয়েছিল, আর সাক্ষী আনে নাই। আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এই মামলার কার্যক্রম স্থগিত হয়। তারা প্রথমে হত্যা মামলা শেষ করে এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্টের মামলাটা নিষ্পত্তি করার জন্য মাননীয় আদালতে আবেদন করেছিলেন। অবশ্য হত্যা মামলার রায় ঘোষিত হলেও চূড়ান্ত নিষ্পত্তির বাকি এখনো। উচ্চ আদালতে হত্যা মামলার রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি শুরু হয়েছে বেশ কিছুদিন আগে। আশাকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে নির্যাতনের বিচার হচ্ছে না। বাংলাদেশ সহ বিশ্বের ১৬০টি দেশে ২০১৪ সালের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রকাশিত প্রতিবেদনে